সো আমরা যে পর্যন্ত দেখতেছিলাম সেটা হচ্ছে এল এর ভ্যালু 0 এর জন্য আমরা হচ্ছে একটা সিরিজ পেয়ে গেছি 9 প্লাস 15 প্লাস 21 প্লাস ডট ডট ডট। এখানে টোটাল কয়টা পদ আছে কেউ একজন বলো তো? 51টা। এক্স্যাক্টলি 0 থেকে 50 টোটাল 51টা পদ আছে। এই বিষয়গুলো কেয়ারফুল থাকতে হবে। টোটাল 51টি পদ আছে। সো টোটাল 51টা যদি পদ থাকে তাহলে আমরা n এর ভ্যালু আবার ফর্মুলাটা বসাই n/2 2n প্লাস n - 1 * d। সো এখানে টোটাল যেহেতু 51টা পদ আছে n এর মান হচ্ছে আমাদের 51 ডিভাইডেড বাই 2। এর ভ্যালু কত? 9। সো 2 * 9, সরি হ্যাঁ 2 * 9। দেন এখানে আমরা পাচ্ছি, আচ্ছা কারো মেবি মাইক্রোফোন অন হয়ে গেছে। ভাইয়া এভাবে হিসাব করলে হ্যাঁ কেউ কিছু বলতেছিলাম? ভাইয়া এখানে এভাবে হিসাব করলে তো শক্তি স্তর 51টা হবে। আমরা গত না না না, শক্তি স্তর 51টা না, মানে তোমার এল এর ভ্যালু, মানে টোটাল 51টা পদ আছে আমাদের। শক্তি স্তর 51টা, শক্তি স্তর তো 50টা। এটা এল এর ভ্যালু। মানে আমরা যখন ইলেকট্রন সংখ্যা হিসাব করি তখন কিন্তু আসলে এইভাবে আসি, এল এর ভ্যালু যাই, এল এর ভ্যালু থেকে এম এর ভ্যালুতে আসি, এম এর ভ্যালু থেকে বলি অরবিটাল কয়টা আছে, আর স্পিন থেকে আমরা সেই অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারে সেই হিসেবে গুণ করে দিই। সো এখানে আমরা সেই এল এর ভ্যালু নিয়ে কাজ করতেছি। সরি হ্যাঁ, শুধুমাত্র এখানে যে ভ্যালুগুলো বসাইছে এটা 50তম শক্তি স্তরের জন্য। এটা 50তম শক্তি স্তরে এল এর ভ্যালু 1, তারপর 2, তারপর 3 আপ টু একদম 50 পর্যন্ত। এটা ডিফারেন্ট প্রপার্টিজ, টোটালি ডিফারেন্ট প্রপার্টিজ। সো এখানে দেখো এর ভ্যালু 9, দেন এন এর ভ্যালু কি পাচ্ছি আমরা 51 - 1, আর ডি কত 6। সো এখান থেকে টোটাল পাবো আমরা 8109টা ইলেকট্রন। বুঝতে পারছি আমরা সবাই এই কোশ্চেনটা? কোয়ান্টাম জি নাম্বারের ভাইয়া। যে অ্যাপ্লিকেশন। ওকে, আমরা সবাই বুঝতে পারছি। আচ্ছা এখন আমরা আসি হচ্ছে আমাদের পাউলির বর্জন নীতি, হুন্ডের নীতি, আর হচ্ছে আমাদের কি বলে আরেকটাকে আহ্বান নীতি। এই 3টা নীতিতে আসি আমরা। আচ্ছা এটার আগে আমি জাস্ট কয়েকটা ডায়াগ্রাম একটু তোমাদের জন্য নিয়ে আসি এক জায়গা থেকে। সেকেন্ড ভাইয়া এরকম টাইপ ম্যাচগুলা কি বোর্ডে আসে? বোর্ডে হচ্ছে তোমাদের দিবে যে কয়টা অরবিটাল আছে, কোয়ান্টাম নাম্বারের সাহায্যে দেখাও যে ওই শক্তি স্তরে মোট কতটা অরবিটাল আছে, কয়টা ইলেকট্রন থাকতে পারে, এরকম কোয়ান্টাম নাম্বার দিয়ে দেখাও আর কি। বাট যেটা দেখালাম আচ্ছা ওটা একটু ডিফারেন্ট, অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট, বাট বোর্ডের জন্য না। একটু কপি করে আনি। জাস্ট 1 মিনিট দাও আমাকে, আমি জাস্ট কয়েকটা ছবি নিয়ে আসি তোমাদের জন্য। আচ্ছা আশা করি দেখতে পাচ্ছ আবার। সো এটা দেখানোর আগে আমি জাস্ট তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরো আমরা এখন আহ্বান নীতি, হুন্ডের নীতি আর পাউলির বর্জন নীতি একসাথে এক্সপ্লেইন করবো, তারপর একটু ডিফারেন্ট ওয়েতে দেখাচ্ছি। সো ধরলাম এটা হচ্ছে আমাদের 1s অরবিটাল। সো এই বিষয়গুলো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। 1s অরবিটাল, আমি যত উপরের দিকে যাব তত আসলে অরবিটালের শক্তি বাড়তেছে, এবং অরবিটালের শক্তি ঠিক আসলে এটা আমরা বুঝি n প্লাস এল এর মান থেকে। n প্লাস এল এর মান যত বেশি তার অরবিটালের শক্তি তত বেশি। n হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম নাম্বার, n এখন হচ্ছে কোন আমাদের। নদীটা পড়াচ্ছেন? হ্যাঁ আপু, এখন কোন নদীটা পড়াচ্ছেন? এখন কোন, মানে এখন কোন লটা পড়াচ্ছেন নাকি ও আচ্ছা ওভারঅল এখন আলোচনা? তিনটায় মিলায় আর কি, টোটালি 3টা মিলায়। এখন টোটালি আমরা দেখবো যে 3টা লই আমরা কিভাবে অ্যাপ্লাই করি একসাথে, তারপর আমি একটু আলাদা করে দেখাবো একটু ডিটেলে, বাট এখন 3টা একদম মিলায় দেখাচ্ছে। সো তুমি যত উপরের দিকে যাবা তত হচ্ছে তোমার n প্লাস এল এর মান যত বাড়তেছে তত এনার্জি বাড়তেছে শক্তি স্তরে, রাইট? সো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 2s, 2s এর পর যাবে 2p, এবং 2p এর তোমার যে 3টা 2px 2py এবং 2pz 3টা শক্তি সেম, সেটাকে বলতেছে আবার 2p। আচ্ছা, এবং n প্লাস এল এর মান, n এর মান কত দেখো তো 2p এর জন্য? n এর মান হচ্ছে 2 আর l এর মান হচ্ছে 1, সো এটার মান হচ্ছে আমরা 3 পাচ্ছি।
সো যত উপরে যাবা n প্লাস l এর মানের উপর বেসিস করে আমরা হচ্ছে এভাবে উচ্চ শক্তি স্তরগুলো পাবো, অরবিটাল গুলো পাবো। সো 2p এর পর আমরা পাচ্ছি হচ্ছে 3s, আমরা এইভাবে প্রকাশ করতেছি। এখন দেখো তোমার যখন এখানে ইলেকট্রন গুলো ফিল আপ হবে, ইলেকট্রন গুলো যখন ফিল আপ হবে, ধরো হচ্ছে নাইট্রোজেনের জন্য যদি আমরা ফিল আপ করি, নাইট্রোজেনের জন্য জানো 1s2 2s2 2px 2py 2pz, সো 1 1 1। আচ্ছা এটাও যদি না জানো, সো এরকম তো জানো 2p3, ঠিক না? এভাবে তো তোমরা 19 এ শিখছো, এক্স ওয়াই জেড তো 19 এ ছিল না, ঠিক না? জি ভাইয়া। হ্যাঁ ছিল XYZ। এক্স ওয়াই জেড ছিল ভাইয়া মানে আমরা উত্তেজিত পাইনি অবস্থা ভাইয়া। ছিল ভাইয়া। আচ্ছা কি এমনি ভাইয়া গাইডে ছিল? কিছু প্রশ্নে লেখা আমাদের যে থাকতো। সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে, এটা খ নাম্বার আসতো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন দেখো তাহলে যদি যখন আমাদের ইলেকট্রন গুলো, তাহলে তো তোমরা এই জিনিসটা জানো। আচ্ছা লিখলাম এভাবে, বাট এটা কার নীতি এটা আমি এক্সপ্লেন করতেছি কিছুক্ষণের মধ্যে। এখন যখন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যখন নাইট্রোজেনকে এইভাবে রিপ্রেজেন্ট করব, তখন দেখো ফার্স্ট ইলেকট্রনটা 1s এ থাকতেছে। 1s একটা যেহেতু অরবিটাল, তার মানে 1s সর্বোচ্চ দুইটা ইলেকট্রনকে ধারণ করতে পারবে। দেখো ক্রমান্বয়ে ফার্স্ট ইলেকট্রন গুলো নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করবে, তারপর উচ্চ শক্তি অরবিটালে যাবে। এখানে আমরা সেটাই করতেছি, এটা একটা ল। সো এটা দেখো ফার্স্টে ঢুকছে 1s এ, দেন ইলেকট্রনটা ঢুকলো হচ্ছে 2s এ, একটা প্লাস হাফ আছে একটা মাইনাস হাফ স্পিনে আছে, বিপরীত স্পিনে থাকবে। তারপরে আমাদের ঢুকতেছে হচ্ছে আমাদের 2p তে, প্রথমে 2p তে সিঙ্গেল স্পিনে ঢুকলো, দেন 2px এ, 2py এ, দেন 2pz এ। এখন এই যে আমি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক অযুগ্ম অবস্থা রাখলাম ইলেকট্রন গুলোকে, দেখো এখানে অযুগ্ম অবস্থায় আছে, যেহেতু ইলেকট্রন গুলো এখানে অযুগ্ম অবস্থায় আছে সর্বোচ্চ সংখ্যক, এটাকে বলা হয় হচ্ছে হুন্ডের নীতি, মানে সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থায় ইলেকট্রন গুলো প্রবেশ করবে। এখন দেখো ইলেকট্রন গুলো কিন্তু অন্যভাবে প্রবেশ করতে পারতো, ইলেকট্রন গুলো কিন্তু তোমার এইভাবে প্রবেশ করতে পারতো, যেহেতু তিনটা ইলেকট্রন 2px আরেকটা ঢুকলো দেন 2py তে, বাট এটা হবে না, এটা হবে না। এটা না হয়ে যেটা হবে, ইলেকট্রন গুলো সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থা থাকবে। সো হুন্ডের নীতি ফলো করলো এখানে মাস্ট। প্লাস দেখো এখানে আফবাও নীতি ফলো করছে, আফবাও নীতি ফলো করে প্রথমে ইলেকট্রন গুলো নিম্ন শক্তি অরবিটালে ঢুকছে, দেন ক্রমান্বয়ে আমাদের উচ্চ শক্তি অরবিটালে প্রবেশ করছে। সো এখানে আফবাও নীতি ফলো করছে। এখন পাউলির বর্জন নীতি কেমনে ফলো করলো? পাউলির বর্জন নীতি তোমাকে কি কথা বলছে, যে ইলেকট্রনের যে কোয়ান্টাম স্টেট, প্রত্যেকটা ইলেকট্রনের কোয়ান্টাম স্টেট ডিফারেন্ট হবে, মানে কয়েকটা ইলেকট্রনের সাথে যে চারটা কোয়ান্টাম সংখ্যা আছে, সেই চারটা কোয়ান্টাম সংখ্যার মান ডিফারেন্ট হবে প্রত্যেকটা ইলেকট্রনের জন্য। অ্যাটলিস্ট তিনটা সেম হতে পারে, সর্বোচ্চ তিনটা সেম হয়ে যেতে পারে, বাট একটা হইলেও ডিফার করবে ভ্যালুটা। সো তুমি যদি এখন ধরো হচ্ছে এই জিনিসটাকে এখানে পাউলির বর্জন নীতি কিভাবে অ্যাপ্লাই হয়েছে সেটা যদি একটু বুঝো, তাহলে হিলিয়ামের ইলেকট্রন গুলোকে তুমি আসলে এখানে তিন ভাবে দেখাতে পারতা। আশা করি তোমরা দেখতে পারতেছো চিত্রটা। প্রথমে কি তুমি সেম স্পিনে প্রবেশ করালা, পরবর্তীতে ডিফারেন্ট স্পিনে প্রবেশ করালা, তারপরে দেখো মানে অ্যান্টি প্যারালাল স্পিনে প্রবেশ করালা, প্লাস হাফ এবং মাইনাস হাফ। সো প্রথমেরটার জন্য দেখো আমি যদি হিলিয়ামকে এভাবে মানে প্রবেশ করাতাম যে হচ্ছে দুইটা কি সেম স্পিনে, তাহলে দেখো সেটা পাউলির বর্জন নীতি, একটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা মান যেটা বিষয়টা সেটাকে ব্রেক করে ফেলে। কিভাবে ব্রেক করে? সো 1s2, এখানে n এর ভ্যালু কত 1, l এর ভ্যালু কত বলো তো? 0। 0। এক্স্যাক্টলি, l এর ভ্যালু 0, দেন m এর ভ্যালু 0, আর s এর ভ্যালু আমরা এটাকে বলতেছি হচ্ছে প্লাস হাফ, আর এটাকে প্রকাশ করি হচ্ছে মাইনাস হাফ দিয়ে, বা এই সাইনটাকে আসলে এটা কিন্তু দুইটাই প্লাস আপ হয়ে যাবে। হ্যাঁ দুইটাই প্লাস হাফ হবে, এক্স্যাক্টলি। সো এই ক্ষেত্রে যদি এক নম্বরের ক্ষেত্রে আমি যদি দেখি, তাহলে দেখবা যে দুইটাই প্লাস হাফ হবে। এবং দেখো এটাও কিন্তু n এর ভ্যালু 1, মানে সেকেন্ড ইলেকট্রনটা আমি ফার্স্ট হচ্ছে এই ইলেকট্রনটা দেখাইছি, এই ইলেকট্রনের জন্য তোমার চারটা কোয়ান্টাম নাম্বার, সেকেন্ড ক্ষেত্রে তোমার এই ইলেকট্রনটাকে দেখাইছি, এই ইলেকট্রনের চারটা কোয়ান্টাম নাম্বার। সো দেখো দুইটাই প্লাস হাফ হচ্ছে, সেম হচ্ছে কোয়ান্টাম স্টেট, যেটা আসলে কখনো হওয়া পসিবল না। সো এটা পাউলির বর্জন নীতিকে ব্রেক করলো। ঠিক সেম ভাবে এটা এই ক্ষেত্রে কি হতো, এস এর ভ্যালু জাস্ট মাইনাস হাফ হইতো, আর এখানে কি হচ্ছে একটা হবে প্লাস হাফ আর একটা হবে মাইনাস হাফ, রাইট? সো এই ক্ষেত্রে তোমার কোয়ান্টাম স্টেট যে ডিফারেন্ট প্রত্যেকটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার ভ্যালু, সেটা স্যাটিসফাই করতেছে। এখানে পাচ্ছে একটার জন্য প্লাস হাফ আর একটার জন্য পাবো হচ্ছে মাইনাস হাফ। সো সেটটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবার কাছে? তার মানে এখানে এই জন্যই আমরা হচ্ছে অ্যান্টি প্যারালাল ওয়েতে আমি ইলেকট্রনটাকে প্রবেশ করাইছি, যাতে পাউলির বর্জন নীতি তাকে মেনে চলে, না হলে ব্রেক করে ফেললো। সো এখানে দেখলাম তোমরা বুঝলা যে এইভাবে ইলেকট্রন গুলো যে প্রবেশ করে, এখানে তিনটা নীতিরই প্রয়োগ হয় একসাথে, হুন্ডের নীতি, পাউলির বর্জন নীতি, আর হচ্ছে আফবাও নীতি। সবার কাছে ক্লিয়ার এটুকু?
ভাইয়া। ভাইয়া আহ্বান নীতিটা কি প্রয়োগ হয় এখানে? আহ্বান নীতিটা হচ্ছে ইলেকট্রনগুলো সর্বপ্রথম হচ্ছে লোয়েস্ট শক্তির অরবিটালে প্রবেশ করে। ফার্স্টে দেখো ইলেকট্রনগুলো আমি কোথায় নিলাম, 1s এ নিলাম, তারপর ইলেকট্রন 2s এ প্রবেশ করলো, তারপর 2p তে গেল। আহ্বান নীতি ফলো করলো না, ইলেকট্রন কিন্তু ফার্স্টে 2p তে যায় নাই, ইলেকট্রন ভাই ফার্স্টে এটা না, হ্যাঁ হ্যাঁ মানে 2p2px 2pz এগুলো তো হয় না? না না না, এখানে আহ্বান নীতি না, এখানে হুন্ডের নীতি। না ভাই, তাহলে আমি ওগুলা ঠিক আছে ভাই, তাহলে বুঝছি। হ্যাঁ এখানে হুন্ডের নীতি প্রয়োগ হয়, ওখানে আহ্বান নীতি না। কারণ 2px 2py 2pz এটার শক্তি সেম, এনার্জি সেম। আচ্ছা, সো আমি যদি এখন স্টেটমেন্ট গুলো তোমাদের একটু লিখায় দেই, সেটা হচ্ছে একটু স্টেটমেন্ট গুলো কষ্ট করে লিখে নাও। পাউলির বর্জন নীতি, পাউলির বর্জন নীতি, এগুলো 1 নম্বরে আসে আর কি। সো স্টেটমেন্টটা লেখো, একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান, যেটাকে আমরা কোয়ান্টাম স্টেট বলতেছিলাম কিছুক্ষণ আগে, একই পরমাণুতে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো সমান থাকে না, কখনো সমান থাকে না, কমপক্ষে যে কোনো একটির মান অসমান হয়। আশা করি স্টেটমেন্টটা ক্লিয়ার। যে কোনো একটির মান অসমান হয়, যে কোনো একটির মান অসমান হয়। আচ্ছা, এটা ছিল আমাদের পাউলির বর্জন নীতি। এখন আসে হচ্ছে আমরা হুন্ডের নীতি। সো হুন্ডের নীতি যদি আমরা দেখি, হুন্ডের নীতি কি ছিল, কেউ একজন বলতে পারবা হুন্ডের নীতি? সর্বাধিক সংখ্যক অযুগ্ম। এক্স্যাক্টলি। বাট এইটা লেখার সময় তোমাদের একটা কিওয়ার্ড মিসিং করলে চলবে না, একটা হচ্ছে সমশক্তি সম্পন্ন অরবিটাল। এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। তোমাদের প্রত্যেকটা ডেফিনেশনের কিন্তু একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড আছে। লাইক এই বিষয়টা তোমরা যদি একটু দেখো, তোমরা যে দুইটি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যা মানের কথা বলতেছো, এই ডেফিনেশনের শুরুতে তুমি যদি একই পরমাণু কথাটা বলতে ভুলে যাও, তাহলে কিন্তু তোমার টিচার তোমাকে এখানে 0 দিয়ে দিতে পারে, বুঝছো? সো কিছু কিওয়ার্ড আছে যেটা অ্যাকচুয়ালি ভুললে চলবে না, যেমন একই পরমাণু মাস্ট মেনশন করতে হবে, দেন তুমি ফর্মুলাটা লিখতে, তোমার বইয়ের মতো না হলে প্রবলেম নাই, তুমি তোমার ফর্মুলা তুমি বানাই রাখো, তোমাদের আমি সবসময় বানাই লিখতে বলবো, এগুলো মুখস্থ করার দরকার নাই। বাট কিওয়ার্ড গুলো যাতে কোনোভাবেই মিসিং না হয়, বুঝতে পারছো? কিওয়ার্ড গুলোর প্রতি একটু যত্নশীল হতে হবে। যেমন এখানে একই পরমাণু একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, সো এটা বাদ দিলে তোমার ভুল হয়ে যাবে সংজ্ঞাটা। সো একই পরমাণু বাদ দেওয়া যাবে না, আর 4টা কোয়ান্টাম সংখ্যা মান কখনো সমান হবে না, সো কিছু ইম্পর্টেন্ট কিওয়ার্ড সেখানে বাদ দিলে চলবে না। ঠিক তেমনি হুন্ডের নীতির বেলায় সমশক্তি সম্পন্ন কথাটা বাদ দিলে চলবে না, সমশক্তি সম্পন্ন। কারণ দেখো এখানে ইলেকট্রন গুলো 2px 2py 2pz এগুলো কিন্তু সবগুলোই সমশক্তি সম্পন্ন অরবিটাল। সো সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে, আমি এটা লিখে দেই, সমশক্তি সম্পন্ন অরবিটাল গুলোতে ইলেকট্রন প্রবেশের সময় সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থা থাকবে, প্রবেশের সময় সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থা থাকবে, সর্বাধিক অযুগ্ম অবস্থায় থাকবে। এটা হচ্ছে আমাদের হুন্ডের নীতি। অযুগ্ম বা বিজোড় অবস্থা থাকবে, বা সেম স্পিনে থাকার চেষ্টা করবে। সবগুলো কথাই সেম, সেম স্পিনে থাকা বা মানে তোমার হচ্ছে অযুগ্ম অবস্থা থাকা বা বিজোড় অবস্থা থাকা, সবগুলো কথা একই জিনিসই বোঝায়। সো আমরা যদি একটু আঁকি বক্স করে, ধরো নাইট্রোজেনের জন্য আঁকলাম, সো নাইট্রোজেনের জন্য এইভাবে বক্স করে আঁকি আমরা, সেটাকে বলে হচ্ছে 1s, এটাকে বলতেছে হচ্ছে আমরা 2s, যেহেতু 2p তে আমাদের হচ্ছে 3টা অরবিটাল থাকে, সো এরকম ভাবে প্রকাশ করি আমরা। এটাকে আর ওইভাবে দেখাই না যে 1s 2s 2p, ওইভাবে দেখাই না, আসলে এনার্জি লেভেল ডায়াগ্রাম অনুযায়ী উপরে চলে যায়। বাট আমরা যখন লিখি লিনিয়ারলি লিখি জিনিসগুলোকে। তাহলে 1s এর জন্য আমরা ভ্যালু কি পাচ্ছি, সো 1s এ আমরা প্রবেশ করলাম ইলেকট্রন, তারপর 2s এ প্রবেশ করলাম, তারপর দেখো সর্বাধিক বিজোড় অবস্থা থাকবে, ফার্স্ট এইটা, দেন এটা, দেখো সর্বাধিক বিজোড় অবস্থায় আছে বা সর্বাধিক সংখ্যক সেম স্পিনে আছে, সব এখানে প্লাস হাফে আছে 2p তে। সো ক্লিয়ার, এটা এইভাবে আমরা হুন্ডের নীতি প্রয়োগ করি। তারপরে আসো আমাদের অক্সিজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে কি হবে, 1s, তারপরে আমরা পাচ্ছি 2s, তারপরে পাচ্ছি হচ্ছে আমরা 2p। সো 1s এর জন্য কি পাচ্ছি, দেখো এই যে দুইটা, দেন 2s এর জন্য যেহেতু 8টা, দেন এখানে একটা দুইটা তিনটা, দেন লাস্টেরটা এইভাবে ঢুকলো, বুঝছো? সো এইভাবে বাকি 3টা তোমার সেম স্পিনে থাকলো, দেন একটাকে তুমি ডিফারেন্ট স্পিন করে দিলা। সো এটা হচ্ছে আমাদের অক্সিজেনের ক্ষেত্রে। সো এইভাবে আমরা হুন্ডের নীতি প্রয়োগ করি, সর্বাধিক সংখ্যক অযুগ্ম অবস্থা থাকবে। আর আহ্বায়ক নীতিটা কি ছিল, আহ্বায়ক নীতিটা ছিল হচ্ছে
আউপাও নীতি, ইলেকট্রনগুলো নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে, নিম্ন শক্তির অরবিটালে আগে প্রবেশ করবে। তোমরা তো আশা করি সবাই কেমিস্ট্রি বা যে কোনো সাবজেক্ট, যে সাবজেক্টগুলো তোমরা পড়তেছো, একটা ফ্রেশ খাতা, নোট খাতা আছে তোমাদের কাছে। সেখানে হচ্ছে একদম সুন্দর করে হচ্ছে সবকিছু নোট করে রাখবা, দেখবা যে হচ্ছে পরীক্ষার আগে রিভিশনে কোনো প্যারা লাগতেছে না, তাহলে বই খুলে রিভিশন দিতে দিতে অবস্থা খারাপ হয়ে যাবে। পরীক্ষার আগে শর্ট টাইমের জন্য আসলে খাতাগুলো রিভিশনের জন্য বেস্ট হয় আর কি। সো ইলেকট্রনগুলো নিম্ন শক্তি অরবিটালে আগে প্রবেশ করবে, আর এরপর হচ্ছে ক্রমান্বয়ে উচ্চ শক্তি অরবিটালে প্রবেশ করবে, এটা হচ্ছে আহ্বান নীতি। এরপর ক্রমান্বয়ে, আর ম্যাথের জন্য তো একটা ফেয়ার খাতা মাস্ট, যেখানে প্রত্যেকটা অঙ্ক অ্যাটলিস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো, যে অঙ্কগুলো তুমি পারো না সেই অঙ্কগুলো রাখবা। পরবর্তীতে দেখবা যে আরেকটা খাতা তোমাকে করতে হবে, এই খাতাটা খুবই কাজে দিবে যদি তোমরা করতে পারো। একটা খাতা তো থাকলো সব ম্যাথ হচ্ছে যেখানে থাকবে তোমার করা ম্যাথ গুলো, আর একটা খাতা থাকবে যে ম্যাথ গুলো তুমি বেশি প্রবলেম হয়, আর এক মাস গ্যাপ পড়লে সেই ম্যাথ গুলো করতে গিয়ে আটকায় যাও, ওইরকম একটা খাতা করবা। দেখবো যে ওই খাতাটা অ্যাডমিশন টেস্টের আগে খুবই কাজে দিবে, তখন তার ওই খাতাগুলো দেখার সুযোগ পাবা না। যে ম্যাথগুলো তুমি ফ্রিকোয়েন্টলি বারবার আটকাও, সেই ম্যাথগুলো যদি একটা খাতা থাকে, শুধু ওই ম্যাথগুলো, যে ম্যাথগুলোতে তুমি বারবার আটকাও, দেখবা যে অনেক কষ্ট কমায় দিচ্ছে। এখন থেকে ট্রাই করবা যে এই কাজটা করার জন্য। ফিজিক্সের জন্য কিছু বলেন। ফিজিক্সের জন্য হচ্ছে একটু কঠিন কঠিন ম্যাথগুলো, যে ম্যাথগুলো অনেক বেশি কনসেপচুয়াল, সেই ম্যাথগুলোকে একটা খাতায় রাখবা, তাহলেই হবে। অনেক বেশি কনসেপচুয়াল, এবং থিওরি গুলো তো আশা করি তোমরা নোট করতেছোই, আর অনেক বেশি কনসেপচুয়াল ম্যাথগুলো, যে ম্যাথগুলো একটু ইউনিক টাইপের, সেই ম্যাথগুলোকে তোমরা একটা খাতায় রাখবা আর কি। আচ্ছা, সো এটা ছিল আমাদের আহ্বান নীতি। ইলেকট্রনগুলো নিম্ন শক্তি অরবিটালে আগে প্রবেশ করবে, এরপর হচ্ছে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটালে যাবে। সো আমি একটা চিত্র এখানে রেখে দিচ্ছি, সেটা যদি একটু দেখাই। বাট আহ্বান নীতি কিন্তু হচ্ছে আলটিমেট কোনো কিছু না, মানে এটা যে তোমার সবসময় ট্রু হবে এরকম না। এখানে বেশ কিছু এক্সেপশন আছে। তোমরা হয়তো খালি ক্রোমিয়াম আর কপারের কথা সবচেয়ে বেশি শুনছো, বাট ল্যান্থানামও একটা এক্সেপশন আছে, আমি দেখাচ্ছি, যেটা আহ্বান নীতি ব্রেক করে। সো এইভাবে তোমরা হচ্ছে একদম 9-10 শিখে আসছো যে হচ্ছে কিভাবে আমরা করি 1s 2s 2p, দেন হচ্ছে অ্যারো চিহ্ন দিয়ে আমরা আসলে খুব সহজে মনে রাখতে পারি এইভাবে। আসলে এটা তো আর আলাদা করে এক্সপ্লেইন করার কিছু নাই, এটা তোমরা পারবা। 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 5d, দেন হচ্ছে 4a 5s। সো এইভাবে তোমার ইলেকট্রন গুলোকে অ্যারো চিহ্ন দিয়ে হচ্ছে তোমার এটাকে সাজানো হয়। সো এটাকে যদি সাজাই তাহলে কি লিখতে পারি আমরা? 1s, তারপরে লিখতে পারি হচ্ছে 2s, তারপর লিখতে পারি 2p, দেন লিখতে পারি যেহেতু 1s এর চেয়ে 2s এর শক্তি কম, তাই আরো তোমার হচ্ছে লেস দ্যান সাইন দিচ্ছি, তারপরে 2p, দেন 3s, দেন হচ্ছে 3p, দেন 4s, তারপরে ইলেকট্রন যাচ্ছে 3d তে, তারপর 4p তে, দেন 5s এ, তারপরে আমাদের ঢুকতেছে 4d তে। এই জিনিসগুলো তোমরা জেনে আসছো আহ্বান নীতির প্রয়োগটা, সেটা দেখানোর কিছু নেই। আর এই যে আহ্বান নীতিতে তোমরা যদি এরকম দেখো যে আহ্বান নীতিতে ধরো 3d আর 4f, এই দুইটার মধ্যে কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে, এরকম যদি কোশ্চেন দেয় তোমাদেরকে 3d আর 4s ধরো, তাহলে এটা কি তাহলে হবে? n প্লাস l এর মান বের করে দেখিয়ে দেবো। হ্যাঁ, এক্স্যাক্টলি, 3d আর 4s, তখন n প্লাস l এর মান দিয়ে কাজ করবা। তখন বলবা যে 3d এর জন্য n প্লাস l এর মান হচ্ছে 3 প্লাস 2 5, আর 4s এর জন্য n প্লাস l এর মান হচ্ছে তোমার 4। বাট এখানে মেবি হচ্ছে সম্ভবত 4p তে গিয়ে 4p, সো 4 আর হচ্ছে, হ্যাঁ দেখো, তাহলে 4s আর 3d তো ইজিলি কম্পেয়ার করা গেল, যে n প্লাস l এর মান যেহেতু 3d এর বেশি, তাই সরি n প্লাস l এর মান যেহেতু 4s এর কম, তাই 4s এর আগে ইলেকট্রন প্রবেশ করবে। বাট 3d আর 4p এর মধ্যে দেখো প্রবলেমটা কোথায়? 3d আর 4p n প্লাস l এর মান সেম হয় না? জি ভাই, তখন যেটা এন এর মান যেটা ছোট সেটা আগে সেখানে আগে যাবে। সেটাতে আগে যাবে, কারণ n এর মান যত বাড়বে এনার্জি তত বাড়বে, এটা তো তোমরা দেখছো। ওই যে সেই বোরের মডেলের কনসেপ্ট, প্রথমে -13.6, দেন -3.4, দেখো এনার্জি কিন্তু বাড়তেছে যত দূরে যাচ্ছ। তাই 4 এর ক্ষেত্রে তোমার এনার্জিটা বেশি থাকবে, তার মানে ওটাতে ইলেকট্রন পরে প্রবেশ করবে। সো এটা তোমরা জানো। সো ফার্স্টে n প্লাস l দেখবা, যদি n প্লাস l এর মান সমান হয় দেন n দিয়ে কম্পেয়ার করবা। আচ্ছা, সো এটা জিনিস তোমরা বুঝছো। এখন আসা একটা জিনিস, আমরা একটা কয়েকটা ইলেকট্রন বিন্যাস দেখি, আর সর্বোচ্চ হয়তো 10 থেকে 15 মিনিট লাগতে পারে, তোমরা একটু ধৈর্য ধরে শোনো লাস্ট কথাগুলো। আচ্ছা, সো আমরা জার্কোনিয়ামের ক্ষেত্রে দেখি ইলেকট্রন বিন্যাস। জার্কোনিয়াম 40, জার্কোনিয়াম। সো এই ইলেকট্রন বিন্যাস লেখার সময় আমরা সাধারণত এইভাবে লিখতে প্রেফার করি।
So 1s2sp, 3s2, 3p6, then 4s2, then 3d 10 এ ঢুকবে ইলেকট্রন, দেন 4p6 এ, দেন 5s2 তে, দেন 4d2 তে। সো আমাদের ইলেকট্রন গুলো প্রথমে নিম্ন শক্তি অরবিটালে প্রবেশ করতেছে, তারপর উচ্চ শক্তি অরবিটালে যাচ্ছে ধীরে ধীরে। বাট আমরা এই জিনিসটাকে না আলটিমেটলি এভাবে রাখবো না। এই যে 4s2, 3d10, 4p6, দেন 5s2, 4d2 এভাবে যে লিখলাম, বাট আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব না। প্রপার ওয়েটা হচ্ছে তোমার এভাবে না করে, মানে এখানে যে সিরিয়াল ব্রেকটা হয়েছে তোমার, এই যে তোমার 3d10, দেন হচ্ছে 4d2, এই জিনিসগুলোকে আমরা একসাথে লিখবো। একসাথে বলতে হচ্ছে যেমন 1s2, 2s2, দেন হচ্ছে 2p6, 3s2, 3p6, দেন 3d10টাকে আমরা 3p6 এর পর লিখবো। 3d10, দেন 4s2, দেন হচ্ছে 4p6, দেন 4d2, মানে 4d2 কে 5s2 এর আগে লিখবো। আমরা না হয় রাফে এইভাবে করলাম, রাফে তোমাদের যদি প্রবলেম হয় রাফে আমরা এইভাবে করে দেখলাম, দেন আমরা যখন পরীক্ষার খাতায় লিখবো তখন আমরা এই অর্ডারে সাজায় লিখবো, মানে 3, দেন 4, দেন 5, 3 এর কাজ শেষ করে 4 এর কাজ করবো, দেন 5 এর কাজে যাব, এইভাবে লিখবো, এই অর্ডারে লিখবো। সো এটা হচ্ছে বেটার ফলো করা। তোমাদের পরীক্ষার খাতায় তোমরা রাফে এটা করে রাখতে দেখতে পারো, দেন হচ্ছে আমরা এই অর্ডারটা ফলো করবো মেইনলি, এইভাবে আমরা ইলেকট্রোবিন্যাসটা লেখার চেষ্টা করবো। আচ্ছা, সো দুইটা এক্সেপশন, খুবই ইম্পর্টেন্ট এক্সেপশন, একটা হচ্ছে কপার, একটা ক্রোমিয়াম, সেটা একটু দেখি। একটা এক্সেপশন ছিল কপারে, কপার হচ্ছে 24 আর সরি ক্রোমিয়াম হচ্ছে 24 আর কপার হচ্ছে 29। সো কপার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 24, যেহেতু 1s2, 2s2, 2p6 10টা ইলেকট্রন ফিল আপ হয়ে গেল, 3s2 12টা ইলেকট্রন, 3p6 18টা ইলেকট্রন, আর বাকি আছে 6টা ইলেকট্রন। তার মধ্যে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন তোমরা এক্সপেক্ট করতেছিলা 4s2, 3d, মানে দুইটা ইলেকট্রন ঢুকলো 4s2 তে, দেন 3d5, দেন 3d4, 24টা ইলেকট্রন, এটা এক্সপেক্ট করতেছিলাম, এটা হওয়া উচিত ছিল। বাট এইখানে আসলে তোমরা জানো যে অর্ধপূর্ণ ডি অরবিটাল বেশি স্টেবল। আমরা যে স্টেবিলিটির কথা বলি সেটাতে আসলে অর্ধপূর্ণ পি অরবিটাল, ডি অরবিটাল, এফ অরবিটাল নিয়ে আমরা বেশি লাফালাফি করি। অর্ধপূর্ণ আমাদের np3, যেটা পি অরবিটাল, অর্ধপূর্ণ পি অরবিটাল, দেন np6, দেন হচ্ছে nd5, দেন nd10, দেন হচ্ছে আমাদের nf7, nf14। আমরা অর্ধপূর্ণ এফ অরবিটাল, ডি অরবিটাল আর পি অরবিটাল নিয়ে বেশি লাফালাফি করি। এস অরবিটালের স্টেবিলিটি এখানে যেহেতু ডি অরবিটাল যদি স্টেবল হয়ে যায় ওভারঅল কাঠামোটা আরো বেশি স্টেবল হয়ে যায়, এস এর এখানে সেরকম স্টেবিলিটি দেখা হয় না। সো এখানে আসলে 3d4 না হয়ে যেহেতু অর্ধপূর্ণ ডি অরবিটাল বেশি স্টেবল, তাই এখানে 4s1 হয়, এখানে 3d5 হয়। বাট আমরা এই জিনিসটাকে এভাবে লিখবো না, আমরা লিখবো কিভাবে 3d5, 4s1। আশা করি জিনিসটা বুঝলাম। ঠিক সেম ভাবে কপারের ক্ষেত্রে যেটা হবে 2s2, 2p6, 3s2, 3p6, দেন 3d10 হয়ে যাবে 4s1। দেখো 29 হয়ে গেছে। সো এটা হচ্ছে কপার, সেম অর্ধপূর্ণ ডি অরবিটাল, আর এখানে পূর্ণ ডি অরবিটাল। অর্ধপূর্ণ ডি অরবিটাল বেশি স্টেবল, আর এখানে হচ্ছে পূর্ণ ডি অরবিটাল বেশি স্টেবল। এবং এই স্টেবিলিটির রিজনটা হচ্ছে সিমেট্রি। তোমার যখন একটা অরবিটাল অর্ধপূর্ণ থাকবে তখন দেখো এটা কিন্তু একটা সিমেট্রিক স্ট্রাকচার, এবং নেচারে যখনই প্রতিসমতার বিষয় আসবে সবকিছু আসলে প্রতিসম বা সিমেট্রি ফলো করতে চায়। দেখো এটা কিন্তু একটা প্রতিসম কাঠামো, এটা কিন্তু টোটাল একটা প্রতিসম। যখনই তোমার এরকম ডিফারেন্ট হয়ে যাবে, তোমার যদি এটা হচ্ছে ধরো এরকম হলো, এটা কিন্তু প্রতিসম না, কারণ এটা ফাঁকা পড়ে আছে। সো এটা একটা প্রতিসম স্ট্রাকচার। এই জন্য অর্ধপূর্ণ ডি, এফ এগুলো সবই হচ্ছে একটা সিমেট্রিক স্ট্রাকচার, এবং ওই সিমেট্রিক স্ট্রাকচার গুলো বেশি স্টেবল হয়। আচ্ছা, সো এটা গেল ক্রোমিয়াম আর কপারের বিষয়টা। ক্লিয়ার সবার? ভাইয়া, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া, হ্যাঁ বলো। ভাইয়া জিরকনিয়াম 40 তে কি দেখাইছিলেন ভাইয়া? লক্ষ্য করি না এটা। ও জার্কোনিয়াম 40 তে জাস্ট বুঝাইছি যে আমরা যখন ইলেকট্রোমিটারটাকে লিখবো তখন আসলে এইভাবে লিখবো না, মানে 4s1, 3d5 এইভাবে রিপ্রেজেন্ট করবো না, 3d5, 4s1 এইভাবে দেখাবো, এটাই বলছি। বাট হচ্ছে ওইভাবে, প্রথমে 4s এ ঢুকবে, দেন 3d তে ঢুকবে, বাট আমরা দেখাবো এইভাবে। আচ্ছা, আচ্ছা এখন ভাইয়া। আসি আরেকটা এক্সেপশন, ল্যান্থানাম। এক্সেপশনটা একটু মনে রাখবো। রিজনটা এখন বোঝানো পসিবল না, কারণ এখানে শিল্ডিং ইফেক্ট আরো বেশি কিছু ইফেক্ট আছে, সো ক্রসিং ওভার আছে। সো ইফেক্টটা, বিষয়টা আসলে কিভাবে হচ্ছে সেটা খুব একটা বোঝার দরকার নেই, বাট এক্সেপশনটা মনে রাখতে তোমরা একটু কষ্ট করে এক্সেপশনটা। বাট এখানে এটার পিছনে বেশ কমপ্লেক্স আইডিয়া আছে, শিল্ডিং এফেক্ট, ক্রসিং ওভার, বেশ কিছু ঝামেলা আছে যেগুলো তোমাদের সিলেবাসের বিষয় না। সো আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি না, তোমাদের বইতে খুব সোজা একটা এক্সপ্লেনেশন বলছে, যেটা হচ্ছে n+1d, জাস্ট এইটুকু মাথায় রাখো। বাট এটা কোত্থেকে আসলো, সেখানে শিল্ডিং এফেক্ট, ক্রসিং ওভার, বেশ কিছু কমপ্লেক্স আইডিয়া আছে। সো n+1d,
এবং এনএফ অরবিটালের মধ্যে ন্যূনতম শক্তির পার্থক্য। এটাই মেইনলি তোমাদের বইতে এক্সপ্লেন করা হয়েছে, বাট অরিজিনাল এক্সপ্লেনেশনটা বা প্রপার এক্সপ্লেনেশনটা অনেক বড় এবং অনেক জটিল, আমরা সেদিকে যাচ্ছি না। তোমাদের বইতে যেভাবে এক্সপ্লেন করা হয়েছে এটাকে n+1d এবং এনএফ অরবিটালের শক্তির ন্যূনতম পার্থক্য। এই কারণে তোমরা যদি একটু আগে ফিরে যাও, একটা সেকেন্ড, একটু আগে যদি ডায়াগ্রামটা দেখো, এখানে তোমরা যদি একটু খেয়াল করো n+1d এবং nf, n+1d কোথায় আছে? আমরা যদি একটু দেখি এখানে ধরো হচ্ছে 4f আর 5d, 4f আর 5d, এটা যদি একটু নোটিস করি, সো 4f এবং 5d এর মধ্যে 4f ইলেকট্রন আগে প্রবেশ করার কথা, তারপর 5d তে যাওয়ার কথা। বাট এখানে কি হবে জানো? 5d তে ইলেকট্রন আগে প্রবেশ করবে, মানে আপ-বাউন্ড নীতি ব্রেক করবে এখানে। বাট এটার রিজন মানে কি কারণে ব্রেক করলো সেটা আসলে অনেক কমপ্লেক্স, বাট এটা একটা এক্সেপশন হিসেবে মনে রাখো তোমরা। 4f এ না ঢুকে ইলেকট্রন ঢুকবে আগে 5d তে, বাট এটা আসলে আপ-বাউন্ড নীতি ব্রেক করলো, ইলেকট্রন ঢুকবে আগে 5d তে। আচ্ছা, সো এটা এখানে মনে রাখতে এটা হবে। কি ভাইয়া 4f আর 5d এর মধ্যেই প্রবলেমটা হয়? এই ল্যান্থানাম ছাড়াও সম্ভবত আরো দুইটার ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে, এই ধরনের এক্সেপশনটা দেখা যায়। আসলে এটা 4f এবং 5d না, নরমালি n+1d এবং nf, এটাকে আমরা কি বলতে পারি বলতো? n+1d এবং এটা যদি nf হয় তাহলে বলতে পারি না 4f এবং 5d এর মধ্যে এক্সেপশনটা হবে। ঠিক তেমনি 5 এবং 6d এর মধ্যে, 5f এবং 6d এর মধ্যে এরকম একটা কাহিনী হয়, 5 এবং 6d। আচ্ছা, n+1d এবং nf এই দুইটার মধ্যে এই এক্সেপশনটা ক্রিয়েট হয় আর কি। এখানে আমরা দেখতেছি 4f এবং 5d এর জন্য। সো একটু দেখি ল্যান্থানাম 57, 57 ল্যান্থানামের জন্য কি হচ্ছে? সো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2, 4p6, 4d10, 4f0, then 5s2, then হচ্ছে 5p6, 5d1 আর 6s2। আচ্ছা, সো এরকম টোটাল 57। সো এখানে একটু খেয়াল করো 5d1 এটাকে আর 4f0 কে খেয়াল করো, এই দুইটাই এখানে আসে মেইনলি এই আপ-বাউন্ড নীতি এখানে ব্রেক করে ফেললো তোমার 5d1 আর 4f0। আচ্ছা, সো এখানে একটু খেয়াল করো, নরমালি হওয়ার কথা কি ছিল? নরমালি হয়তো তোমার 4d, আমি এখান থেকে লিখতেছি 4d10, দেন হচ্ছে 4f1, দেন 5s2, 5p6, 5d0, 6x2, এটা হওয়ার কথা ছিল। বাট এটা না হয়ে উল্টাটা মানে অন্য কাহিনী হয়েছে এখানে, 5d তে আগে ইলেকট্রন প্রবেশ করলো আর 4f ফাঁকা থাকলো। সো এটাই হচ্ছে একটা এক্সেপশন ল্যান্থানামের ক্ষেত্রে। সবার কাছে ক্লিয়ার? এক্সেপশনটা মনে রেখো একটু কষ্ট করে, অ্যাডমিশন টেস্টে কাজে লাগতে পারে। ভাইয়া তাহলে এখানে 4f লিখবো না? হ্যাঁ বলো ভাইয়া। 4f 0 লিখতে ভাই পারো, নাও লিখতে পারো, সমস্যা নেই। 4f না লিখলেও সমস্যা নেই, আচ্ছা ভাইয়া। 4f না লিখলেও প্রবলেম নেই। সো এটা ছিল ল্যান্থানামের এক্সেপশন। সবাই বুঝছি আমরা? এখানে ছিল এই পর্যন্ত আজকের লেকচারটা, বেশ বড় ছিল আর কি। আমরা মনে হয় আনুমানিক কতক্ষণ পড়তেছি, প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। আচ্ছা, সবাই বুঝছি তাহলে আমরা? নিচে একটা কার ছিল, হ্যাঁ কোনটা আপু? নিচে যে ইলেকট্রোফিনাসটা লিখেছি এটা কার জন্য ছিল? একটু প্রবলেম ছিল, শুনতে পাইনি। ও আচ্ছা, নিচেরটা আমি বলতেছি যে নিচের মতো হওয়ার কথা ছিল, বাট ওটা না হয়ে উপরেরটা হলো আর কি, মানে এটা আচ্ছা হওয়ার কথা ছিল, হ্যাঁ। বাট এটা না হয়ে আমাদের আউটবাউন্ডে এক্সেপশন হয়েছে, হওয়ার কথা ছিল বাট এটা না হয়ে হলো অন্যটা। বাট এটার পিছনে বেশ কমপ্লেক্স এক্সপ্লেনেশন আছে, সেই এক্সপ্লেনেশনের দিকে আমরা না যাই, কারণ ওগুলো কোনোটাই তোমাদের সিলেবাসে নাই। আচ্ছা, সো বুঝতে পারছো সবাই? আচ্ছা, বেশ লম্বা জি ক্লাস ভাই। ছিল,